তালা ভাঙো, যাও। আরোহী ছুটে যায় পেছনের দিকে। বাড়ির পেছনের দিকে একটা ছোট দরজা আছে। অধীর কিয়ানকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। চোয়াল শক্ত হয়ে এসেছে তার। রক্তলাল চোখে পা বাড়িয়ে বাইরে আসলো সে। আরোহী পেছনের দরজার কাছে এসে দেখলো সেখানে একটা তালা ঝুলছে। আরোহী মাটিতে জোরে লাথি দিল। উফ গড, কি করব? আরোহীর চোখ পড়ল পাশে পড়ে থাকা একটা পাথরের দিকে। বেশ ভারী হবে, কিন্তু আরোহী তাতে তোয়াক্কা করল না। কষ্ট করে সেটা উঠিয়ে তালার ওপর তা দিয়ে আঘাত করতে আরম্ভ করল। আরোহী ক্রমাগত আঘাত করাতে তালা ভেঙে যায়। আরোহী পাথরটা ছুঁড়ে ফেলে দিল। দরজা খুলতে গেল, তখনই সবাই এদিক দিয়ে বের হতে লাগলো। আরোহী ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পায়ে একটু চোটও লেগে যায় তার। আরোহী অনেক কষ্টে উঠে যায়। একে একে সবাই বেরিয়ে যায়। আরোহী আবারও ভেতরের দিকে আসলো, কেউ আছে কিনা বাকি। বাগানের মাঝে আসতেই চোখ কপালে উঠে যায় আরোহীর। অধীরের হাতে ছোট্ট একটা কিছু, যার মধ্য দিয়ে টিপ টিপ শব্দ বের হচ্ছে। তা শুনে আরোহীর বুঝতে আর বাকি রইল না অধীরের হাতে কে। আরোহী চিৎকার করে বলে, হাত থেকে ওটা ফেলে দেন। আরোহীর অস্থির কণ্ঠে কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় অধীর। তার ভাব ভঙ্গি একদম স্বাভাবিক, যা দেখে আরোহী আরো অস্থির হয়ে পড়ল। অধীরের হাত থেকে সেটাকে ছিটকে ফেলে দিতে চাইলে অধীর তা সরিয়ে নেয়। মাথা নাড়িয়ে রাগী স্বরে বলে, পাগল হয়ে গিয়েছো? আপনি পাগল হয়ে গিয়েছেন, এটা ফেলে দিন, যদি ফেটে যায়। অধীর আরোহীর থেকে দূরে সরে বলে, আমার সামনে থেকে সরে দাঁড়াও এক্ষুনি। না, আমি আপনাকে ছেড়ে যাব না। অধীর ধমকের সরে বলে। আরও জেদ করো না, এতে জানের ভয় আছে অনেক। অধীর তা নিয়ে ছুটে যেতে নেয়। তখনই হাত থেকে জিনিসটা ছিটকে কয়েক হাত দূরে সরে পড়ে যায়। অধীর কোনো দিকে না ভেবেই আরোহীকে নিচের বুকের সাথে চেপে ধরে কয়েক পা পিছিয়ে পড়ে যায় মাটিতে। আরোহী অধীরকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করলো। অধীর। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরেও যখন কোনো কিছু হলো না, তখন অধীর চোখ খুলে তাকায়। আরোহী আর সে দুজনেই বুঝতে পারছে আসলে কি হয়েছে। অধীর অবাক হয়ে বলে, ওটা বোম ছিল না? আরোহীও তাই ভাবল। তারপর নিজের অবস্থান দেখে অধীরকে ধাক্কা দিয়ে সরে এলো সে। অসাবধানতা বশত আরোহী পড়ে যেতে নিলে অধীর হাত ধরে নিল। আরোহীর রাগী গলায় বলে, ছাড়ুন আমাকে। অধীর এক চোখ ছোট করে বলে। ছেড়ে দিলেই তো পড়ে যাবে। অধীর হাতটা আরো শক্ত করে ধরে নেশা ভরা কণ্ঠে বলে, মরে তো আমি এমনি গিয়েছি তোমার রূপে প্রিন্সেস। এই বাজে কথা বন্ধ করুন আর আমাকে ছাড়ুন, না হলে আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। অধীর ভ্রু কুঁচকে ফেলে। আরোহীকে ভালো করে দেখে বলে। ছেড়ে দেব? আরোহী বিরক্তি নিয়ে বলে, না, খুলে তুলে নিন। অধীর ভ্রু উঁচু করে বলে। সত্যি তো? আরোহী কিছু বলতে যাবে তার আগেই অধীর তাকে পাঁচো কোলে নিয়ে নিল। কেয়ানের চোখ বড় বড় হয়ে যায়। তার চেয়ে বেশি অবাক হয়েছে আরোহী। আরোহী হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলে, এই তোর অসভ্য বদমাশ লোক, নামান আমাকে, নামান আমাকে, এক্ষুনি নামান। অসভ্য লোক, বউ লাগি তোর। অধীর আরোহীকে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আরোহীর দিকে তাকিয়ে বলে, না, বিয়ান লাগো। কথাটা বলেই ধপাস করে আরোহীকে মাটিতে ফেলে দেয় সে। কেয়ান ছুটে এসে আরোহীকে ধরতে নেয়। তখনই আরোহী দিল এক ঝাড়ি। সব অসভ্য অভদ্র আমার কপালে জুটছে, সর দিক থেকে। অধীর আস্তে করে আরোহীকে মাটিতে ফেলেছে, তাই একটু ব্যথা পায়নি সে। তবে রাগে রিরি করতে করতে উঠে দাঁড়ায়। অধীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাদের মান সম্মান নষ্ট করার জন্য এখানে বোম আছে বলে গুজব ছড়িয়েছেন, এরপর এখানে আসল বোম রাখলেন। এতটাই ঘৃণা করেন আমাদের যে প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো প্রাণ নিতেও আপনার বুক কাঁপেনি। আরে আপনি তো মানুষ না, একটা অমানুষ, ছি। আরোহী একটু থামল। অধীর স্বাভাবিক ভঙ্গিতে প্যান্টের পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। তাকে যে আরোহী এত কথা বলছে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না সে। আরোহী এতে আরো ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, আর আপনি এখনও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন? লজ্জা করে না আপনার? এতটা নীচ কি করে হতে পারে একটা মানুষ, ছি। ধিক্কার জানাই আপনাকে। আপনার মতো মানুষের মুখ দেখতেও আমার লজ্জা লাগছে। আর প্রতিশোধ কাকে বলে এবার আমি আপনাকে দেখাবো। এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনার মুখ আমার দেখতে মন চাইছে না, ঘেন্না আসছে আমার। মন চাইছে এখনই আপনাকে আমি খুন করে ফেলি। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, মনহীন পাষাণ মানুষ, চলে যান এক্ষুনি।
আরোহীকে হাইপার হতে দেখে অধীর বিনা বাক্যে সেখান থেকে চলে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো যে অধীর চৌধুরীর চোখে চোখ রেখে কথা বললেও তাকে নরকের স্বাদ গ্রহণ করিয়ে ছাড়ত ছেলেটা, সেই ছেলে আজ এত অপমান হওয়ার পরেও চুপচাপ বেরিয়ে গেল। এটা মানাটা বেশ কষ্টসুলভ হয়ে যায় আবিরের কাছে। অধীর এইভাবে বিনা বাক্যে বেরিয়ে যাবে এটা সে এই জন্মেও ভাবেনি। অধীরকে সে অনেক আগে থেকেই চেনে। তার সাথে অধীরের শত্রুতা কোনো পারিবারিক বিষয় নিয়ে নয়, বরং অধীরের কালো ব্যবসাটা নিয়ে। অধীর সর্বদাই বিচক্ষণ আর চতুর মানুষ। তার ক্রিমিনাল মাইন্ডের আগে আজ অবধি কোনো অফিসার টিকতে পারেনি। তা আবিরের বেলায়ও হলো। সে হাজার চেষ্টা করেও অধীরের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। অধীর তা পেতেই দেয়নি কখনো। আবিরের ভাবনার মাঝেই আরোহী ছুটে বাড়ির ভেতরে চলে যায়। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বাবার কারণে আজ তার বোনটা এত কষ্ট পাচ্ছে। আবির কিছুই বলে না। কিয়ান জিজ্ঞেস করে। কিয়ান বুঝলো সবটা, কিন্তু আরোহী যে অধীরকে বেশ ভালো করেই ভুল বুঝেছে তাও বুঝলো সে। কিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। রুমে এসেই কি মনে করে যেন আরোহী বারান্দায় উকি দিল। বারান্দা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, যেখানে অধীর দাঁড়িয়ে আছে। আরোহী কিছু সময় তাকিয়ে রইল, মন খারাপ তার। কিন্তু একটু পরেই একটা মেয়ে ছুটে এসে অধীরকে জড়িয়ে ধরল। আরোহী অবাক হয়ে যায়। একটু সময় নিল এটা বুঝতে যে মেয়েটাকে, আর সে চিনেও গেল মেয়েটাকে। আরোহীর চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু চোখ ছলছল করছে। আরোহী শব্দ করে বারান্দার দরজা লাগিয়ে দিল। মাথার চুল নিজেই টেনে ধরল সে। রাগে গজগজ করতে করতে বলে, আমি কেন কষ্ট পাচ্ছি তার জন্য? একটা অমানুষের জন্য এত কিসের মায়া? এই লোকটা শুধু ঘৃণার যোগ্য, আর কিছু না। জানি না কেন বারবার আমি দুর্বল হয়ে পড়ি। আরোহী রাগের মাথায় টেবিলের ওপর সব জিনিসপত্র ফেলে দিল মাটিতে। বিছানার চাদরটা এক টান দিয়ে মাটিতে ফেলে দেয়। এলোমেলো ভাবে সবটা ছুটতে লাগলো সে। বেশ ভাঙচুর করার পর মাটিতে বসে পড়ল, মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আমি কেন দুর্বল হয়ে পড়লাম? কেন কেন তাকে দেখলেই আমি দুর্বল হয়ে পড়ি? আমি কি ভুলে গিয়েছি সে আমার সাথে কি করেছে? আমার ক্ষতের কথা আমি কি করে ভুলে আছি? ওই মানুষটা আমাকে পশুর মতো মেরেছে। তার থেকেও বড় কথা, সে আমার মনটাকে টুকরো টুকরো করে দিয়েছে। সে রাইমাকে ভালোবাসে, আর আমি তার স্ত্রী থাকা সত্ত্বেও সে তাকে চায়। আমি কি করে সব ভুলে গিয়েছি? কি করে? আরোহী দেয়ালের সাথে নিচের হাত দিয়ে বাড়ি দিল। ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটা, কিন্তু আজ মনের ক্ষোভ রাগে মনের ব্যথা প্রকাশ পেল না। আরোহী চোয়াল শক্ত করে বলে, আর নয় অধীর চৌধুরী, আমি আপনাকে আর ছাড় দেব না। অ্যাটলিস্ট আজকের ঘটনার পর তো আমি আপনার জন্য দুর্বল হয়ে পড়ব না, কখনোই না। আরোহী মাটিতে জোরে লাথি দিল। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তার। মস্তিষ্ককে এখন একটাই কথা, যে করেই হোক অধীরকে কষ্ট দিতেই হবে। আরোহীর রাগ লাগছে এই ভেবে যে সে কেন অধীরকে দেখেই দুর্বল হয়ে পড়ল। তার তো শক্ত হওয়ার কথা ছিল। তাহলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যেত। অধীর রাইমাকে বুক থেকে সরিয়ে বলে। তুই তো দেখি আরোহীর মতো হয়ে গেলি, সব সময় জড়িয়ে ধরিস কেন? রাইমা অধীরের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে। তুমি ফান করছো? অধীর মাথা নাড়িয়ে বলে, না, আমি কি ফান করার মানুষ নাকি? রাইমা মন খারাপ করে গাড়িতে বসল। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে সেও গাড়িতে বসল। রাইমা রাতের অন্ধকার আকাশটা দেখল। চোখ ছলো করছে তার। মনের কোণের ক্ষতগুলো বেশ জোরেই ঢোল পিটাচ্ছে। রাইমা অধীরের দিকে না তাকিয়ে বলে, ওখানে কি সত্যি বম ছিল? অধীর নিজের শরীর টান করে একটা হাই তুলে বলে, বোধ হয় না। রাইমা কপাল কুঁচকে নেয়। অধীরের দিকে মুখ করে বলে, তুমি কিছুই করনি? করেছি তো, ওকে জড়িয়ে ধরেছি। রাইমা আরো বিরক্ত হলো। কয়েকদিন ধরে তোমার মথিগতি ঠিক লাগছে না আমার। প্রেমে টেমে পড়লে নাকি আবার? অধীর দুই হাত মাথার পেছনে ভাঁজ করে রাখল। সিটে শরীর এলিয়ে দিয়ে বলে, পড়তেই পারি, বউ হয় আমার। রাইমা কয়েক পলক তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, শত্রুর মেয়েকে বউ করে রাখতে চাও? রানী করে রাখতে চাই। এত পরিবর্তন হঠাৎ? আগেই ছিল, লক্ষ্য করো ঠিক করে তাই। রাইমা থামল। হঠাৎ করে অধীরের কি হলো বুঝতে পারছে না সে। রাইমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, প্রতিশোধ নিতে হয়তো পারবে না? অধীর ঝাড়ি দিয়ে বলে, তোকে এত কথা কে বলতে বলছে বলতো? কে বলেছে যে আমি প্রতিশোধ নিব না?
তাহলে প্রেমে পড়লে যে? প্রেমে পড়লে কি প্রতিশোধ নেওয়া যায় না? একটা কথা মাথায় রাখবি, আমি এখনো ভিলেন। আমার কাছে ক্ষমা আশা করবি না। আমি কিছুই ভুলিনি, তবে আরোহী থেকে দূরে থাক। ওকে দিয়েই তো খেলা হবে। ও কোনো খেলার পুতুল নয়। রাইমা চমকে যায়। অধীরের এই পরিবর্তন তার সুবিধার ঠেকছে না। রাইমা অবাক হয়ে বলে, এসব কথা তুমি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি তো ওকে কম আঘাত করনি, তখন বলেছিল না এইসব কিছু? তখন অবুঝ ছিলাম। রাইমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এতেও কি তোমার নতুন কোনো চাল আছে? অধীর মাথা নাড়ায়, যার অর্থ না। রাইমা দাঁত খিচে সবটা সহ্য করল। শরীর জ্বলে উঠল তার। রাইমা অধীরকে বলে, আমার কষ্টের আগেও কিছুই না। অধীর ঘাড় ঘুরিয়ে তাকায়, মলিন কণ্ঠে বলে, ও আমাদের থেকে কম কষ্ট পেয়ে বড় হয়নি রায়। সকাল 11টা বাজে। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কনফারেন্স রুমের লাইট অফ। শুধু চকচক করে চলছে সামনের বড় পর্দাটা, যার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে এক যুবতী। হাত নাড়িয়ে নাড়িয়ে গম্ভীর মুখে নিজের প্রজেক্টটা বুঝিয়ে দিচ্ছে সবাইকে। উপস্থিত সবাই বেশ মনোযোগ সহকারে তার কথা শুনছে। পিংপতন নীরবতার মাঝে শুধু যুবতীর কণ্ঠের কথাই শোনা যাচ্ছে। আশিক খান মেয়েটির বিপরীত চেয়ারে গম্ভীর মুখে বসে আছেন। এক হাত মুখের ওপর দিয়ে একটু ঝুঁকে তিনি সবটা দেখছেন। যুবতী সবাইকে নতুন প্রজেক্ট সম্পর্কে আপডেট দিচ্ছে। কিভাবে কি করতে হবে একটুও বিরক্তির ছাপ তার মুখে নেই। আছে একরাশ গাম্ভীর্যতা। কালো কোট পরিহিত, চুলগুলোকে একদম ছেড়ে দিয়েছে। কোমর অবধি না হলেও ছুঁই ছুঁই সিল্কি চুল। একদম ফর্মাল ড্রেসে আছে সে। হাত ঘড়ির দিকে তাকিয়ে আরোহী বলে, টাইম ইজ ওভার, আপনারা উঠতে পারেন এখন। সবাই উঠে দাঁড়ায়। একে একে সকলেই চলে যায় নিজ নিজ কাজে। আরোহী ক্লান্ত শরীর নিয়ে চেয়ার টেনে বসল। কিছু ফাইল চেক করছিল, তখনই আশিক খান বলেন, আমি আজ ব্যর্থ বাবা। হঠাৎ এমন কথা শুনে আরোহী চোখ তুলে তাকায়। নরম গলায় বলে, কে বলেছে বাবা এমন কথা বলছো কেন? আশিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেউ আমাকে কিছুই বলেনি, তবে আমি অনুভব করেছি আমার বাবা হওয়ার সৌভাগ্যতা আর রাখি না। আরোহী কপাল কুঁচকে নেয়। আশিক খানের দিকে এগিয়ে যায় সে। তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, কে বলেছে বাবা? তুমি আমার বেস্ট বাবা, আমার সুপার হিরো তুমি, পৃথিবীর সব থেকে ভালো বাবা, আমার বাবা তুমি। আশিক খান আরোহীর মাথায় হাত বুলিয়ে দেন। শান্ত গলায় বলেন, আমি সবটাই জানি মা, তুমি এইসব আমার মন ভালো করার জন্য করেছো। তবে মা বলো তো, ছোটবেলায় তুমি আমার ভালোবাসা পেয়েছো কি না? আরোহী চুপ করে যায়। ছোটবেলায় বাবার ভালোবাসা তো দূরের কথা, বাবা শব্দের অর্থটাও বুঝতো না সে। আরোহীর মন খারাপ হয়ে যায়, তবে নিজেকে শান্ত করে সে বলে, তখন না পেলেও হ্যাঁ এখন তো পাচ্ছি। এ নিয়ে এত মন খারাপ করার কি আছে বাবা? কিছুই কি নেই মা, এ সময়েও আমি তোমাকে ভালোবাসা দিতে পারছি না। তোমার এখন বিয়ে করে সংসার করার কথা, সেখানে আমি তোমাকে আমার অফিসের দায়িত্ব করেছি। এটা কি ঠিক? আরোহী শান্ত গলায় বলে, বাবা আমি বাকি মেয়েদের মতো নই, তাদের থেকে ভিন্ন, তাই এসব নিয়ে মন খারাপ করবে না একদম, প্লিজ। আরোহী উঠে দাঁড়ায়। হঠাৎ করে তার মাথা চক্কর দেয়। সে চেয়ারটাকে শক্ত করে ধরল। কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে তারপর কেবিন থেকে বেরিয়ে এলো সে। উদ্দেশ্য নিজের কেবিনে যাবে সে। তার বেশ কাজ পড়ে আছে, আর সব থেকে বড় কাজ হচ্ছে যেটা তার মাথায় চলছে। এখন এইসব শরীর খারাপকে পাত্তা দিলে চলবে নাকি তার? আরোহী নিজের কেবিনে আসতেই অবাক হলো। কেয়ান টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসতে বসতে বলে, এতই যখন ঘুম পাচ্ছে তখন চলে যাচ্ছ না কেন? লাফিয়ে উঠল কিয়ান। চুলগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে তার। আরোহী কিয়ানকে দেখল। ধবধবে ফর্সাস ছেলেটা, চিকন শরীর, একখানা শরীর টেনে টেনে চলে। সিল্কি চুল, তবে কালো নয়, একটু বাদামি রঙের ভাব আছে, তবে একদম বাদামিও নয়। দূর থেকে দেখলেই কেমন শাইন লাগে, চকচক করে। মেয়েদের মতো গোলাপি রঙের ঠোঁটের অধিকারী এই কিয়ান। মুখে একটাও দাড়ি নেই, লম্বা নাক, ছোট ছোট চোখ আর খাড়া খাড়া চুল এই ছেলেটার। হাসলে কিয়ানের গালে পড়ে টোল। আরোহী সেই টোল দেখলে রেগে যায়। ছেলে মানুষের গালে কেন পড়বে টোল? এটা শুধু মেয়েদের অধিকার। আরোহী তো কিয়ানকে একটা নাম দিয়েছে, বিদেশি বাচ্চা। বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয় সে। আরোহী এইসব ভেবেই হাসলো একটু, তবে তা লুকিয়ে। আরোহী মাথা নাড়ায়, বিড়বিড় করে বলে, এই ছেলেটার মানুষ হবে না। আরোহী বেল চাপল। এর কিছু সময় পর জ্যাক এসে বলে, দেখেছেন? হ্যাঁ এই নাও, এই ফাইলে যা আছে সেই মোতাবেক কাজ করো।
আর সকালে যা বলেছি তাই করো, কোনোভাবে যেন এই জিনিসটা মিস না হয়। আমিও খেলবো খেলা, আর বাকিটাও দেখে নাও। আমি আসছি। কোথায় যাচ্ছেন? আরোহী উঠে কিয়ানের কাছে যেতে যেতে বলে, এই জিয়ানের কান লাগিয়ে আসি। এই চকলেট বয়, ওঠেন এবার। রমণীদের সাথে ফ্লার্ট করতে গেলে এমনই হয়। উচিত শিক্ষা হয়েছে আপনার, এবার উঠো। আরোহী কিয়ানকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিয়ান ঘুমে আচ্ছন্ন হয়ে বলে, ডাক্তার দেখানো হলে তারপর চলো। আর আমার নাম আরোহী, নট আলু। কিয়ান গাড়িতে বসলো। গাড়ি নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। আরোহী কিয়ানকে বেশ বকা দিল। কিয়ান একটু পর পর মুখ ভেঙচে দিচ্ছে। তা দেখে আরোহী বলে, লোকটা কিয়ানকে সান্ত্বনা দিয়ে বলেন, বাবা, আমি তোমার কষ্টটা বুঝেছি। আমারও 6 নম্বর বউটা পাশের বাড়ির কাজের মেয়ে সকিনার ছেলের বন্ধুর মামাতো ভাইয়ের ছেলে মদনের সঙ্গে পলায়ন করিয়েছে। আমার যা কষ্ট লাগিয়েছিল তা আর বলার মতো না। আমার বউটা ছিল বেশ সুন্দরী, কিন্তু বালিকা বুঝিল না মোর বেদনা। 8টা সন্তান রাখিয়া সে হইল পর বেগানার বউ। লোকটা আরো কষ্টের সহিত বলে, কোনো সমস্যা নয় বাবা, তুমি আরও একটা বিয়া করো, কোনো সমস্যা নাই। আমি তো এখনো 12 নম্বর বিয়েটা করলাম। আরোহী নিজের ফোনটা দেখতে দেখতে করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে ফোনটা পড়ে যায়। অজ্ঞাত তড়িৎ গতিতে ফোনটা তুলতে তুলতে বলে, ও সরি, আমি দেখিনি, সরি। আরোহী মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো। সমস্যা নাই। থামলো আরোহী। চিরচেনা মুখটা দেখে বুকটা কেঁপে উঠল তার। চোখ ছলছল করে উঠেছে এখনই। মেয়েটাও বেশ অবাক আরোহীকে এই রূপে দেখে। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুই? আরোহী অবাক হয়ে কথাটা বলে। আরোহীর শরীর থর থর করে কাঁপছে অজানা কারণে। হয়তো প্রিয় মুখটা দেখার পর আরোহী তড়িৎ বেগে চলে আসতে নিতেই মেয়েটা তার হাত ধরে ডাকে। আরু, করুণ আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠের ডাক তুচ্ছ করতে পারল না আরোহী। বুক কেঁপে উঠল তার। এই মানুষটাই তাকে প্রথম থেকে চেনে। আরোহী অনেক কষ্টে বলে, হাত ছাড়ো অনুষ্কা চৌধুরী। আরোহীর এমন কঠিন কথা শুনে কান্না চলে এলো অনুষ্কার। সবচেয়ে কাছের বান্ধবীর কাছে এমনটা আশা করেনি সে। অনুষ্কা আরোহীর হাত ছেড়ে তার সামনে এসে দাঁড়ায়। ছোট সাদাসিধে মেয়েটার কঠিন মুখ দেখে বুক তার কেঁপে উঠল। আরোহীর ভয়ঙ্কর পরিবর্তন তার মন খারাপ করে দিয়েছে। আরোহী আর আরোহী নেই, সে এখন আরোহী খানে পরিবর্তন হয়ে গিয়েছে পুরোপুরি। অনুষ্কা করুণ গলায় বলে, আমাকে কবে থেকে অনুষ্কা বলে ডাকতে লাগলি? আরু, আরোহী কঠিন গলায় বলে, আমার নাম অরু নয়, আরোহী। এই নামে শুধু আমার প্রিয়জনেরাই ডাকার অধিকার রাখে। আমি বুঝি তোর কেউ না? আরোহী চুপ, একদম চুপ। এতটাও কঠিন সে এখনো হতে পারেনি। অনুষ্কা আরোহীর মুখে হাত বুলিয়ে বলে, তুই চলে আসার পর কতবার ভাইয়াকে জিজ্ঞেস করেছি তুই কোথায়, কি হয়েছে তোর সাথে, তুই কেন চলে এলি, কত জায়গায় তোকে খুঁজেছি জানিস? আরু, ওই দিন ডিভি নিউজে যখন তোকে দেখলাম তখন আমি কতটা খুশি হয়েছি জানিস? আমার আরো নিজের পরিবার খুঁজে পেয়েছে নিজের আপনজনদের। আমি সত্যি অনেক খুশি। কিন্তু আরু, তুই বাড়ি ছেড়ে চলে এলি কেন? একটাবার আমাকে বলতে তো পারতি। আর ভাইয়ার সাথে তোর কিছু হয়েছে? আরোহী কি বলবে না বলবে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পৃথিবীর সবার সাথে রাগ করে থাকলেও এই একটা মানুষের সাথে কখনো রাগ কিংবা অভিমান করতে পারবে না আরোহী। কি করেই পারবে? ছোটবেলা থেকে এই মানুষটাই তো আরোহীকে আগলে রেখেছে। আরোহী অনেক কষ্টে বলে, কিছুই হয়নি। আর আপনি নিজের শত্রুর সাথে কথা বলছেন কি করে? অনুষ্কা অবাক হয়। অবাক গলায় জোরে বলে, শত্রু? কে শত্রু? বন্ধু থেকে এখন শত্রু হয়ে গেলাম কি করে? আরোহী অবাক গলায় বলে, কেন? কিছুই জানো না তুমি? এত অবুঝ কেন সাজো ভাইয়ের মতো? সবচেয়ে বড় ধোকা তো তুমিই আমাকে দিয়েছ। নিজের ভাইয়ের সত্যিটা জানা সত্ত্বেও তুমি আমাকে ইচ্ছে করে তার সাথে বিয়ে দিলে। তুমিও জানতে আমি কে, কি আমার পরিচয়, তারপরও সবটা লুকিয়েছ। নিজের ভাইয়ের পরকীয়াও লুকিয়েছ। ধিক্কার তোমাকে। কথাগুলো বলেই গটগট করে সেখান থেকে প্রস্থান করলো আরোহী। অনুষ্কা ঠাই দাঁড়িয়ে রইল। তার মাথায় এটা আসছে না যে আরোহী কি সব বললো এইগুলো। অনুষ্কা বিড়বিড় করে বলে, ভাইয়ার পরকিয়া? লাইক সিরিয়াসলি? আরু, এসব কি বললো? হঠাৎ এমন পুরুষালী নিভু নিভু কণ্ঠে কথা শুনে অনুষ্কা ফিরে তাকায়। একটা ছেলে দরজা ধরে দাঁড়িয়ে আছে বহু কষ্টে।
অনুষ্কার বেশ মায়া হলো, সে এগিয়ে সে ছেলেটাকে ধরে বলে। কোন ডক্টরের কাছে যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। অনুষ্কার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় কিয়ানের। নিজের দুই কান হাত দিয়ে চেপে ধরে বলে। কিয়ানের উদ্ভট সব কথাবার্তা শুনে চোখ মুখ কুঁচকে নেয় অনুষ্কা। এমন আজগুবি মার্কা কথায় এর আগে কখনো শুনেছি বলে মনে হলো না তার। কিয়ানকে জিজ্ঞেস করলো। কি সব বলছেন আপনি? আপনি বোধহয় ভুল হসপিটালে চলে আসছেন। এটা পাবনা হসপিটাল নয়। কিয়ান কপাল কুঁচকে নেয়, পাশ ফিরে তাকায় অনুষ্কা নামক মেয়েটির দিকে। সে তার এক বাহু ধরে আছে। কিয়ান দুঃখ প্রকাশ করে বলে। হোয়াট ডিউ মিন বাই অন্য জন্মে ট্রাই করবেন? কিয়ান নিজের কান থেকে হাত সরিয়ে বলে। কিয়ান দুই পা বাড়িয়ে আর যেতে পারে না। পেছন থেকে কেউ একজন তার কলার চেপে ধরে আছে। কিয়ান অনেক চেষ্টা করে যখন সামনে যেতে পারল না, তখন সে ফিরে তাকিয়ে বলে। অনুষ্কার হাত এমনি এমনি ছুটে যায়, মুখটা হা হয়ে গিয়েছে তার। কিয়ান স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যায়। অনুষ্কা নিজের হুঁশ ফিরে পেয়ে রাগী গলায় বলে। অসভ্য ছেলে। তারপর নিজেকে দেখে বলে। আমি কোনো দিক থেকে আন্টির মতো দেখতে, ইডিয়েট একটা। বেশ সময় ধরে নাচিয়ে রাখা পা দুটো থেমে যায়, চোখ বন্ধ করে চেয়ারে বসে আছে সে। তার সামনে মাটিতে বসে এত সময় ধরে আর্তনাদ করছিল লোকটা। এক হাত দিয়ে রিভলভারটা কপালের সাথে লাগিয়ে বসেছিল অধীর। সামনে থাকা ছোট টেবিলের ওপর এক পায়ের ওপর অপর পা তুলে অনবরত নড়ছিল সে। কোনো এক গভীর ভাবনায় ডুবেছিল এত সময় ধরে। শুভ্র মাটিতে বসে থাকা লোকটাকে নানাভাবে টর্চার করছিল সত্যি কথাটা বলার জন্য। অধীর শুধু চুপচাপ বসেছিল চোখ বন্ধ করে। এটা অধীরের ব্যক্তিগত গোডাউন। এই স্থানটার ব্যাপারে কেউ জানে না শুভ্র ছাড়া। এখানে অধীরের কালো ব্যবসার বেশ লোকদের ধরে এনে যত্ন আপ্যায়ন করা হয়, আর তা করে অধীরের নিচে দায়িত্বে। লোকটা বেশ কয়েকদিন ধরে জ্বালাতন করছিল, তাই তাকে একটু সেবা করার জন্য এখানে তুলে নিয়ে এলো সে। অধীর শান্ত গলায় বলে। তা সত্যিটা কি? অধীর চোখ বন্ধ রাখা অবস্থায় হাসল, তারপর শান্ত গলায় বলে। তারা কি আমার থেকেও বেশি ভয়ঙ্কর? লোকটা ভয়ে শুকনো ঢুক গিলল, মাথা নাড়িয়ে বলে। অধীর বাঁকা হাসল, কপাল থেকে রিভলভারটা সরিয়ে সেটা চেক করতে করতে বলে। সাইকো সবটাই পারে, তবে পাগলামো করে। তবে আমি তো সাইকো নই, আমি হলাম ডেভিল। লোকটা মাথা সোজা করে বসল, তার মৃত্যু তার ঠিক সামনেই বসে আছে। অধীর তার চোখে চোখ রাখল, অতি ভয়ঙ্কর গলায় গর্জন করে বলে। আর ডেভিলের মনে মায়া, দয়া আর ক্ষমা এই তিনটার একটাও নেই। আমি ন্যায় অন্যায় বিচার করি না, সরি। মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। কিছু সময় ছটফট করে নিচের শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। অধীর তাকে কথা বলার মাঝেই শ্যুট করে দিয়েছে, ঠিক কপাল বরাবর। অধীরের লোকটাকে শ্যুট করার ছবি কেউ একজন গোপনে তুলে নিল এবং সেখান থেকে উঠে চলে যায়। লোকটা চলে যেতেই ঠোঁট এলিয়ে হাসলো অধীর। মাথাটা চেয়ারের ওপর এলিয়ে দিল সে। হাতের রিভলভারটা আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো। আমার জানটা কতটা বোকা, তাই না? এইসব ছোটখাটো জিনিস দিয়ে সে আমার সাথে যুদ্ধ করতে এসেছে। সত্যি কি আমাকে না, মানে তার ডেভিল হাজবেন্ডকে সে এইসব করে হারাতে পারবে? শুভ্র অধীরের কথার আগামাথা কিছুই বুঝলো না। সে অবাক গলায় বলে। বস, আপনি কি সব বলছেন? আমরা তো ওর কথা বলছি, তাহলে ম্যামের মাঝে এলো কি করে? অধীর শুভ্রর দিকে তাকায়, বাঁকা হাসি দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলে। এখন থেকে ঠিক 30 মিনিট পর নিউজ অন করে দেখো, সবটাই বুঝে যাবে। অধীর হাঁটা ধরল। শুভ্র কিছু বলার আগেই সে পুনরায় বলে। আর ওকে ওর সাইকো বসের কাছে যত্ন সহকারে পাঠিয়ে দিবি। বেচারা জানুক যে কত বিশ্বস্ত কুকুরকে হারিয়ে ফেললো। শুভ্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। অধীর ঘাড় ঘুরিয়ে চলে যায় বাইরে। ফোন বের করে টাইপিং করলো কিছু একটা। কিছু সময় সেখানে দাঁড়ায় সে, তারপর নিজের গাড়িতে চড়ে উঠে বসল। ফোনটা কানের কাছে ধরল। কয়েকবার রিং হওয়ার পরেও অপর পাশের ব্যক্তিটি কলটা রিসিভ করলো না। অধীর দুঃখ ভাব নিয়ে বলে। উফ প্রিন্সেস, তুমি আমায় ধ্বংস করার জন্য এতটাই উঠে পড়ে লেগেছো যে আমার কল অবধি ধরার সময় তোমার হচ্ছে না। অধীর মুখ দিয়ে শব্দ বের করলো আফসোসের। ড্রাইভারের উদ্দেশ্যে বলে। গাড়ি অফিসের দিকে ঘোরাও, যা হবে আমার জানের মর্জি মতোই হবে। গাড়ি চলতে লাগলো। তখনই অধীর নিজের ফোন অন করলো। ফোনের স্ক্রিনে ঝলঝল করছে আরোহীর ছবি। ছবিটা আরোহী নিজেই তুলেছিল অধীরের সাথে।
তাও অনেক জোর করে। আরোহী চাইতো তাদের অনেক স্মৃতি হোক, যেটা বুড়ো বয়স অবধি আরোহী যত্ন করে রাখবে। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে। কষ্ট সে আরোহীকে কম দেয়নি, কিন্তু কেন দিয়েছে সেটা সে মুখ ফুটে বলতে পারছে না। অধীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, যখন তীব্র বিশ্বাস রাখার পর যদি তা ভেঙে যায়, তখন সত্যিকারের ভালোবাসাটাও মিথ্যে মনে হয়। তখনই ফোন বেজে উঠল অধীরের। কলটা শুভ্র করেছে। ফোন কানে ধরতেই মুখের কোণে বাঁকা হাসি ফুটে উঠল তার। কলটা রেখে অধীর মাথা এলিয়ে দিয়ে বলে, তোমার এত বুদ্ধি আছে তা তো জানা ছিল না প্রিন্সেস। তা সব ক্রিমিনাল বুদ্ধি আমার উপরেই দেখানোর দরকার ছিল নাকি? ওকে, বর তো, তাই এত ভালোবাসো আমায়। বুঝি জান, সবই বুঝি। অধীর একটু হাসল, তারপর মুখ গম্ভীর করে বলে, আমাকে কষ্ট পেতে হবে, কিন্তু সরি জান, আমি তোমার ডেভিল। এত সহজে আমি কষ্ট পাই না। মন থাকলেই তো কষ্ট পেতে হয়, কিন্তু আমার মন তো তোমার কাছে। মিস্টার অধীর চৌধুরী, এই ছবিগুলো কিসের? আপনি মানুষ খুন করেছেন? অধীরের গাড়ি অফিস এরিয়ার মধ্যে ঢুকতে না ঢুকতেই জার্নালিস্টরা তার গাড়িকে ঘিরে ধরে। হাজারো প্রশ্ন ছুঁড়ে মারতে লাগল। অধীর এইসব পাত্তা না দিয়ে নিজের কালো সানগ্লাস বের করে চোখে পড়ে নিল। ঠোঁটে বাঁকা হাসি রেখে পা দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে। সব ক্যামেরা তার দিকে তাক করে আছে। ভিন্ন ভিন্ন লোকেরা ভিন্ন ভিন্ন কথা বলছে। অধীরের বডিগার্ডরা তাকে প্রোটেক্ট করে অফিসের দিকে নিয়ে যাচ্ছে। অধীর কারো প্রশ্নের উত্তর দেয় না। সবাই বলতে লাগলো, আপনি কি কোনো সন্ত্রাসী দলের সাথে জড়িত? আপনি কি ড্রাগ, হেরা, মেয়েদেরকে গোপনে পাচার করে থাকেন? আপনার কালো ব্যবসা আছে? এইভাবে কতজনকে খুন করেছেন আপনি? আপনি কি একজন মাফিয়া ডন নাকি? কিছু তো বলুন। অধীরের পা থেমে যায়। এক হাত দিয়ে চোখের থেকে চশমাটা একটু নিচু করে সেই জার্নালিস্ট মেয়েটার উদ্দেশ্যে বলে, আমি একজন ডেভিল। কথাটা বলেই চোখে চশমা ঠিক করে সোজা অফিসে চলে যায়। এই দিকে উপস্থিত সকলেই হা করে যায়। ফ্যান্টাস্টিক আরু, তুমি যা করেছো তা আমি এই কয়েক বছর ধরেও করতে পারিনি। আজ আমি অনেক খুশি তোমার উপর মা। আরোহী এত সময় ধরে টিভির পর্দায় একধানে তাকিয়েছিল। কোনো রকম ভাবভঙ্গি সে প্রকাশ করেনি। আশিক খান খুশি হয়েছেন। অধীরের এইসব ব্যাপারে সবাই জেনে গিয়েছে। এখন তার পথ শুনশান হয়ে গিয়েছে। সে আরোহীর কাছে গিয়ে বলে, আসলেই তুমি খান বাড়ির ভাগিনী। তা না হলে এটা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর এই ছবিগুলো কোথা থেকে তুলেছো? এই গোপন ফ্যাক্টরির কথা তো আমিও জানতাম না। তুমি কি করে জানো মা আরু? আরোহী কিছু সময় চুপ থাকলো। কথা বলতে তার ভালো লাগছে না। সবাই জেনে গিয়েছে অধীর একজন গ্যাংস্টার মাফিয়া। সবাই অধীরের নামে দুর্নাম করছে, কিন্তু এতে আরোহী শান্তি পাচ্ছে না। তো তার তো খুশি হওয়ার কথা। সে একটু খুশি নয়, বরং বিরক্ত লাগছে সব কিছু। তার হঠাৎ মুড সুইং হওয়ার ব্যাপারটা কেমন যেন। এই যে এখন মন চাইছে অধীরকে দেখতে, এর ওপর সে বেশ বিরক্ত। নিজের শত্রুকে দেখতে মন চায়, এ আবার কেমন মন? এ তো বেয়াদব মন তার। আরোহী উঠে দাঁড়ায়। কোনো কথা না বলেই সিঁড়ির দিকে পা বাড়ায় সে। আশিক হাসলেন মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে। আরোহী হাঁটতে হাঁটতে হঠাৎ করেই পা পিছলে পড়ে যেতে নেয়। আহ! আরু, চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আরোহী। আজ তো সে মারা গিয়েছে। অনেক সময় পর যখন কিছুই হলো না, তখন পিটপিট করে চোখ খুলল সে। আবির শক্ত করে আরোহীকে চেপে ধরে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আশিক খান। ছুটে এলেন আরবি কিচেন থেকে। আশিক খানও এগিয়ে এলেন। আরোহী কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আরোহী বিরক্তি চোখে তাকাতেই কিয়ান চুপ। নিজেকে শান্ত করে আবিরকে বলে, কিছুই হয়নি। আর বুঝলাম না হঠাৎ পা পিছলে গেল কি করে। আরবি খান আরোহীকে ধরে বলে, না মা, আমি ঠিক আছে একদম। প্রিন্সেস তুমি একটু দেখে হাঁটবে না? আবির সিঁড়ির দিকে তাকায়। সন্দেহবশত সে একটু ঝুঁকে বসল। সিঁড়ির ওপরটায় কেমন পিচ্ছিল তরল একটা জিনিস দেখা যাচ্ছে। আবির এক আঙুল দিয়ে তা স্পর্শ করে নিচের মুখের কাছে আনল। আশিক খান রেগে যান। রাগী গলায় উনি হাঁক ছাড়লেন। সকল সার্ভেন্ট এসে হাজির হলো বসার ঘরে। সবাই নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে। আশিক খান সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে বলছেন, সিঁড়িতে তেল কি করে এলো? কে ফেলেছে তেল? সবাই চুপ। একে অপরের মুখ চাওচাই করছে তারা। আরোহী তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো সবাইকে। না, এদের দেখে মনে হচ্ছে না যে তারা কেউ তেল ফেলেছে। আশিক খান আবারও রাগী গলায় বললেন, কি হলো, উত্তর নেই কেন?
আমি কিছু বলছি। একজন সার্ভেন্ট এগিয়ে এসে ভীতু কণ্ঠে বলে। আশিক আরো রেগে গিয়ে বলে, তাহলে সিঁড়িতে তেল এলো কি করে? আকাশ থেকে উড়ে? আজ যদি আমার প্রিন্সেসের কিছু একটা হয়ে যেত, তখন তোদের সবাইকে আমি শেষ করে দিতাম। আরোহী এগিয়ে এসে আশিককে বলে, বাবা প্লিজ তুমি শান্ত হও, আমার কিছুই হয়নি। আর এরা কেউ তেল ফেলেনি, হয়তো কারো হাত থেকে ভুল করে পড়ে গিয়েছে। ছাড়ো এইসব বিষয়। আশিক খান একটুও শান্ত হন না। আরোহীকে নিয়ে সে বেশ কঠোর, এটা বাড়ির সবাই জানে। আরোহীর সামান্য কষ্ট তিনি সহ্য করতে পারেন না, পুরো বাড়ি মাথায় তুলে ফেলেন। মেয়েকে বড্ড ভালোবাসেন উনি। আশিক খান আরাবি খানের উদ্দেশ্যে বলেন, কেমন কাজ কাম করো তোমরা? সিঁড়িতে তেল পড়ে কি করে? আমার মেয়ের যদি আজ কিছু হতো না। কিছু হয়নি তো বাবা। আরোহী চেঁচিয়ে বলে উঠল, তারপর রাগী গলায় বলে, কিছু হয়নি আমার। এত ওভার রিয়েক্ট করার কি আছে? প্লিজ চুপ করো, আমার মাথা এমনিতেই ব্যথা করছে। আর চেঁচামেচি করে ব্যথা বাড়িয়ে দিও না। মা, আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। আরোহী হনহনিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। হঠাৎ তার রেগে যাওয়ার কারণ কেউ বুঝল না। রুমে এসে রাগে গজগজ করতে লাগলো আরোহী। সব কিছুই বিরক্ত লাগছে তার কাছে, এই বাড়িটাও বিরক্ত লাগছে তার। এতটা বিরক্ত সে কেন হচ্ছে সে নিজেও জানে না। শরীরটা খিটখিটে লাগছে এখন। আরোহী কখনো এতটা খিটখিটে মেজাজের ছিল না। আজ হঠাৎ করে কি হলো তার? আজ বলতে নয়, বরং কয়েকদিন ধরেই তার শারীরিক পরিবর্তন সে লক্ষ্য করছে। ডক্টরের কাছে যাওয়ার সময় হয় না তার। এই অধীরের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে খুঁজতে দিন যায় রাত আসে তার। এত কিছুর পর এই অধীর রায় চৌধুরীর বিরুদ্ধে আজ প্রথমবার সে কিছু করতে পেরেছে। এটা অনেক আশিক খানের জন্য, কিন্তু আরোহীর জন্য একটুও নয়। আরোহী নিজের বিরক্তির কারণ সবটা অধীরকে দিল। আরোহী কোমরে হাত দিয়ে বিড়বিড় করল, আই নো, এইটুকু সম্মানহানিতে আপনার কিছুই হবে না। আমি জানি তো আপনি কত বড় খেলোয়াড়, তাই বড় কিছুই করতে যাচ্ছি। আরোহী আয়নার দিকে তাকিয়ে বলতে লাগল, এই বড় ধাপটা আপনার জীবন পাল্টে দিবে অধীর, কিন্তু তার আগে তুমি তাকে ডিভোর্স দাও। চমকে ফিরে তাকায় আরোহী। অবাক হয়ে যায় সে। আশিক খানের কথা তার মাথায় বাজ ফেলেছে। আরোহী শুকনো ঢোক গিলে বলে, কি বলবে বাবা? আশিক খান একটু হাসলেন, তারপর এগিয়ে এসে বলেন, পরে বলবো মা, এখন আমার কথা শুনো। লন্ডনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট রেজিও আগ্রিমি কাল এই দেশে আসছে। উনি কয় বছরে একবারই এখানে আসেন। নিজের পছন্দ মতো ব্যবসায় উনি বেশ ভালো টাকায় ইনভেস্ট করে। আমি চাই এইবারেও উনি আমাদের বিজনেসটায় টাকা লাগান। আর আমি জানি এটা তুমিই পারবে, কারণ এর বিপরীতে আছে অধীর। অধীর রায় চৌধুরী এই কয়েক বছর ধরে নিজের বিজনেস ওনাকে দিয়ে ইনভেস্ট করিয়েছেন। আজ অবধি কেউ অধীরকে টক্কর দিতে পারেনি। কিন্তু আমি পারবো বাবা। আশিক খান হাসলেন। তিনি জানেন আরোহী এটা পারবে, তাই তো এত কিছু। মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি তার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে চলে যান। আরোহী ফাইলটা টেবিলের ওপর রেখে বিছানায় শুয়ে পড়ল। বেশ ঘুম পাচ্ছে তার। হঠাৎ করেই তার রাতে ঘুম হয় না। দিনে চোখ ভারী হয়ে থাকে ঘুমের কারণে, কিন্তু চিন্তার তাড়নায় শান্তিতে মেয়েটা ঘুমোতেও পারে না। এই যে বাবা বলে গেলেন, এইবার এই কাজটাকে কি করে হাসিল করতে হবে এই নিয়ে আর কথা হবে না। আরোহী সবটা একাই করবে আর সফলও হবে, কিন্তু অধীরের সাথে পেরে ওঠাটা অনেক কষ্টসাধ্য হবে, এটা তার জানা আছে। আরোহী সিলিংয়ের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। কোনো এক গভীর ভাবনায় সে মগ্ন, যেই ভাবনাটা তাকে এতদিন ধরে ধরতে পারেনি, কিন্তু আজ পেয়েছে। একটা বিশাল আলিশান বাড়ির বসার ঘরে বেশ ভিড় জমে আছে। চারদিকে অনেক লোকজন দাঁড়িয়ে আছে কাউকে ঘিরে। শেখ সাহেব টিভির পর্দায় অধীরের তথ্য ফাঁসের নিউজ দেখে চমকে উঠেছেন। তিনি এমনটা কখনো ভাবতেও পারেননি। যাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক লোক, সেই ব্যক্তিটি তাজ্জব বনে গিয়েছে। তার কাছে ব্যাপারটা বড়ই অদ্ভুত লেগেছে। যে অধীরের নামে আজ অবধি তারা একটা মিথ্যা অভিযোগও করতে পারেনি, সেই অধীরের ছবি ফাঁস। বিষয়টা খুবই অদ্ভুত লাগলো তাদের সকলের কাছে। লোকটা শেখ সাহেবের উদ্দেশ্যে বলে, এমন কেউ কি আদৌ তৈরি হয়েছে যে আধীরের বিরোধিতা করার ক্ষমতা রাখে? শেখ সাহেব চিন্তায় পড়ে গেলেন। তিনিও যে কম অবাক হননি। তবে তার হাতে অনেক বছর পর সুযোগ এসেছে।
এই সুযোগ হাতছাড়া করা মানে হলো নিজেই গর্তে পা দেওয়া। শেখ সাহেব লোকটার উদ্দেশ্যে বলেন, এইবার আধিরের পতনের সময় ঘনিয়ে এসেছে। এইবার রেজি আমাদের গ্রুপে জয়েন করবে, আর সেটা কিভাবে করবে তা তুমি ভালো করেই জানো। লোকটা হাসল, এই জন্য এক শয়তানি হাসি। কোনো নতুন ষড়যন্ত্রের চাল তাতে। কিছু বড় কিছু ধামাকা করার চিন্তা ভাবনা আছে এইবার সবার। ওহ, দেখলাম আমার দূরত্ব আপনাকে বেশ ভালোই রেখেছে। অপর প্রান্তের মানুষের দীর্ঘশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না রাইমা। চোখ ভরে উঠেছে তার, শ্বাস নিতে একটু একটু কষ্ট হচ্ছে। রাইমা অতি সন্তর্পণে কলটা কেটে দিল, ফোনটা ছুঁড়ে মারলো বিছানার ওপর। বুকে আজ চিনচিন ব্যথা করছে তার। হয়তো ভালোবাসার মানুষটির সাথে দূরত্ব সহ্য হচ্ছে না। হবে কি করে? রাইমান নিজে থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটিকে। আজ সেই মানুষটি তাকে একটুও পাত্তা দেয় না, নিজের কাজ নিয়েই পড়ে থাকে। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে, চোখের পানি মুছে বলে, আপনি আমার ভালোবাসাটা বুঝলেন না। রাত ৩টা, কোলাহল মুক্ত শহর হয়ে গিয়েছে। পুরো শহর এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাতের আকাশটা বড্ড অন্ধকার। কালো কালো মেঘগুলো নিজের দায়িত্ব মতো আকাশে বিস্তার করছে। রাস্তার পাশে সাঁই সাঁই চলছে ল্যাম্পপোস্ট। আজ আকাশে চাঁদ নেই, নেই কোনো তারা। চারদিকে এক ঠান্ডা মনোমুগ্ধকর বাতাস বয়ে যাচ্ছে। এই সব কিছুকে তুচ্ছ করে দিয়ে ঘুমের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি কাজ করলো আরোহীর মনে। ঘুমের মধ্যেই মনে হচ্ছে তার ঘরে কেউ একজন প্রবেশ করেছে, কিন্তু গভীর ঘুমের কারণে চোখ মেলে দেখতে পারল না কে এসেছে। হঠাৎ করেই ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করল। তন্দ্রা কাটিয়ে উঠতে পারল না সে। কানের লতিতে আলতোভাবে চিমটি কাটার মতো কিছু একটা হলো বুঝি, তবে এটা তো চিমটি কাটার মতো নয়, অন্য কিছু। আরোহী একটু নড়ে চড়ে উঠল। শক্ত কারো বাহুর উপর নিজেকে আবিষ্কার করলো সে। সাথে সাথেই চোখ মেলে চিৎকার করার চেষ্টা করলো। তার মুখ কেউ একজন চেপে ধরল, বড্ড শক্ত করেই ধরেছে তার মুখ। দাঁতের পার্টি দাঁতের সাথে লেগে আসছে। আরোহী ছটফট করলো, মুখ দিয়ে শব্দ বের করলো। তখনই কারো পরিচিত কণ্ঠ তার কর্ণকহ করে এলো, প্রিন্সেস, আমি তো একটু চেঁচামেচি করবে না প্লিজ। প্রিন্সেস ডাকটা তার বেশ পরিচিত, এতটা পরিচিত যে এই নামের মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায় সে। আরোহী শুকনো ঢোক গিলল, তবে নিজেকে দুর্বল না করেই সে তার মুখ চেপে ধরা হাতে কামড় বসিয়ে দিল। মুখ বুজে সহ্য করলো সেই কষ্টটুকু লোকটা। আরোহী দেখলো যে লোকটা তাকে ছাড়ছে না। সে আবারও ছটফট করে লোকটা আবারও বলে, প্লিজ আরু, ছটফট কিংবা চেঁচামেচি করো না। আর হাতে কামড় দিচ্ছ কেন? আমি কি দিতে জানি না মনে করেছো? যদি আমি কামড় দেওয়া শুরু করি তাহলে কিন্তু থাক, আর বললাম না। এখন আমি হাত সরিয়ে নিচ্ছি। যদি কোনো শব্দ করো তাহলে এত রাতে আমি ভদ্রতা দেখাবো না নিশ্চয়ই। ধীরে ধীরে হাত সরিয়ে নিল সে। আরোহী হাঁপ ছেড়ে বাঁচত যেন। লাফিয়ে উঠে সে তড়িৎ গতিতে লাইট অন করল। আরোহীর সামনে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনি? অধীর আয়েশি ভঙ্গিতে বসে বলে, হ্যাঁ, আমি তোমার বর। আরোহী রেগে যায়, রাগী গলায় বলে, আপনি এত রাতে আমার বাড়িতে, আমার ঘরে, আর আমার বেডে বসে কি করছেন? অধীর তারায় আরোহী কাছে যায়, তার দুই কাঁধের উপরে নিজের দুই হাতের রেখে মুখ বরাবর হলো। আবেগে মাখা সুরে বলে, মানলাম এই বাড়িটা তোমার, এই ঘরটাও তোমার, আর এই বেডটাও তোমার, কিন্তু এই সব কিছুর মাঝে এই তুমিটাই তো আমার। অধীরের কথা শুনে আরোহী বলে, কি বলতে চান আপনি? আর এত রাতে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি? অধীর ঠোঁট কামড়ে হাসলো, তারপর বলল, রাতে বউয়ের কাছে আসবো না তো কার কাছে আসবো? কি? বাবু সাজো নাকি আমার সামনে? আরোহী টেরা চোখে তাকাতেই অধীর তার দিকে ঝুঁকে কানের কাছে ফিস ফিস করে বলে, এমন ট্যাংরা মাছের মতো তাকিও না প্রিন্সেস, লজ্জা লাগে তো। তাজ্জব বনে যায় আরোহী। মৃদু ধাক্কা দিল সে অধীরকে। অন্যদিকে পা বাড়াতে নিবে, তখনই পেছন থেকে হাত মুচড়ে ধরলো অধীর। আর্তনাদ করে উঠল আরোহী। ছাড়ুন আমার হাত, লাগছে আমার হাত, ছাড়ুন বলছি। অধীর ঘাড়ের দিকে এসে বলে, ছাড়ার জন্য তো হাতটা আমি ধরিনি। ছাড়ুন, না হলে আমি চিৎকার করব। সেইটাই তো সমস্যা। অধীর অন্য হাত দিয়ে আরোহীর মুখে টেপ লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়ে এলো তার, ছটফট করতে লাগলো সে। অধীর এক হাত দিয়ে আরোহীর দুই হাত ধরে আছে, অন্য হাত দিয়ে তার কপালে পড়ে থাকা চুলগুলোকে কানের পিঠে গুঁজে দিতে দিতে বলতে লাগলো, না, এখন আমি সব কিছুই বলতে পারি। বুঝি না তোমরা খান পরিবারের মেয়েরা এত বাচাল হও কেন? কোথায়? আমি তো এত বাচাল না। শুধু মেয়েরাই এমন হয় কেন?
আচ্ছা এইসব বাদ দাও, আমি মূল কথায় আসি এখন। আসলে আরও আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। দেখো, অনেক হয়েছে শত্রু শত্রু খেলা। তোমার বাবার সাথেই আমার শত্রুতা, তোমার সাথে নয়। তুমি আমার ওয়াইফ। এখন অনেক হয়েছে লড়াই ঝগড়া, এখন বাড়ি যাবে তুমি। তোমাকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে, সব কিছুই এলোমেলো লাগে আমার কাছে। যখন তুমি চলে এসেছো আমায় ছেড়ে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়ি। সত্যি অনেক মিস করেছি তোমায়। আরোহী চোখ মুখ কুঁচকে সবটা শুনছে। চাইলেও সে কিছু বলতে কিংবা করতে পারবে না। এই ব্যাটা তার মুখে সে টেপ লাগিয়ে দিয়েছে। আরোহীর কাছে সব কথাই মিথ্যা আর অভিনয় বলে মনে হচ্ছে। অধীর সবটাই বুঝলো, তারপরেও সে বলল। আরু, আরোহী তাকায়। অধীর একটা ঢুক গিলে বলে। আই এম সরি। চমকে তাকায় আরোহী। এসে কি দেখছে আর কি শুনছে? নিশ্চয়ই আরোহী স্বপ্ন দেখছে। অধীরকে সে ভালো করেই চেনে, সরি বলার লোক অধীর নয়। আরোহীর ভাবনার মাঝে অধীর আবারও বলে। আমি আসলেই সরি আরু, গুছিয়ে বলতে পারছি না, তবে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে করা প্রতিটা অন্যায়, তোমাকে যে পরিমাণ আঘাত আমি করেছি তা হয়তো কেউ করেনি। আমি ক্ষমার অযোগ্য, তারপরও আমি ক্ষমা চাইছি। প্লিজ ফরগিভ মি, প্লিজ। অধীরের করুণ গলায় বলা কথাগুলো আরোহীর মন নাড়িয়ে তুলতে পারছে না। শক্ত কঠিন আরোহী ঠাই দাঁড়িয়ে আছে, কোনো অনুভূতি কাজ করছে না তার। মনে পড়ে অধীরের অত্যাচারের কথা, কতটা কষ্ট সে পেয়েছিল। আর আজ ক্ষমা চাইছে লোকটা, এতই সহজ সবটা। অধীর আরোহীর দুই গালে হাত দিল, কপালের সাথে কপাল লাগিয়ে বলে। আমি নিজের অজান্তেই নিজের জানটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি। সত্যি আমি আজ ক্ষমার অযোগ্য, অপরাধী আমি আরোহী। তোমার ক্ষমা করে দাও আমাকে প্লিজ। তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম আমার কিছুই যায় আসে না, কিন্তু পরক্ষণেই দেখি বুকের মাঝে কিসের যেন ব্যথা অনুভব করছি। আমি অনেক খারাপ ছিলাম জানি, কিন্তু সত্যি বলছি আমি এখন তোমায় ছাড়া একটুও ভালো নেই। অধীর কথার মাঝে খেয়াল করেনি যে সে আরোহীর হাত ছেড়ে দিয়েছে। আরোহী হাত ছাড়া পেয়ে তাকে ধাক্কা দিল। নিজের মুখের টেপ খুলে নিল সে। অধীরের মুখোমুখি হয়ে কঠিন গলায় বলে। হয়েছে আপনার অভিনয়, নাকি আরও কিছু বাকি আছে? আরু, ওহ প্লিজ মিস্টার অধীর চৌধুরী, এত রাতে এসে এইসব সরি টরি বলে আমার ঘুম খারাপ করবেন না। আপনার এই বারের অভিনয় একদম বেকার গিয়েছে, কারণ এবার আমি আপনার ফাঁদে পা দিব না। এটা অভিনয় নয় আরু। ওহ রিয়েলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরোহীর নাটকীয় ভঙ্গিতে কথা বলা দেখে অধীর বেশ কষ্ট পেল। আরোহীর এমন রূপ সে দেখতে চায়নি কখনো। আরোহী এবার দুই হাত ভাঁজ করে তার সামনে দাঁড়ায়, চোখে মুখে কঠোরতা অবলম্বন করে বলে। আপনার এই অভিনয়টা না খুব ভালো করেই চিনি আমি। কাল আপনার পর্দা ফাঁস করে দিয়েছি, তাই এখন এসে আপনার জালে আমাকে আটকাতে চাইছেন, আমি যেন রেজির কাছে না যাই, তাই না? কিন্তু সরি জান, আমি এমনটা করব না, কারণ আপনি যদি হন ডেভিল হাজব্যান্ড, তো আমিও কিন্তু আপনার ভিলেন ওয়াইফ, সমান সমান। আরোহীর কথা শুনে অধীর একটু হাসল, চোখে চোখে রেখে বলে। তুমি তোমার বাবার কথা একটু বেশি বুঝো। আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না একদম, আর এখান থেকে চলে যান। অধীর এগিয়ে এলো, আরোহীর চোখে চোখ রেখে বলে। নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে চলে যেতে বলতে পারলে তুমি? আরোহী অবাক হওয়ার ভান করে বলে। ভালোবাসার মানুষ? হোয়াট ইউ মিন বাই ভালোবাসার মানুষ? অধীর কপালে ভাঁজ ফেলে তাকায়। আরোহী ফের বলে। নিজের শত্রুকে ভালোবাসার মতো লোক আমি নই, আর আমার মনে আপনার জন্য কোনো স্থান নেই, আছে শুধু ঘৃণা। আই হেট ইউ। একটু থামলো সে, ফের নিজেকে শক্ত করে বলে। আই হেট ইউ অধীর, আই রিয়েলি হেট ইউ। শুনতে পাচ্ছেন অধীর? অধীর আরোহীর কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিল। আতকে উঠল আরোহী, গালে হাত বুলিয়ে অধীর বলে। না আরু, তুমি আমাকে ঘৃণা করতে পারো না। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু আমাকে ভুলে নয়। আরোহী অধীরকে আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দিল, রাগী গলায় বলে। অনেক হয়েছে, এখন বিদায় হন। যাব না, বউ আমার, আমি কেন বউকে ছেড়ে যাব? ভালো ভালো বলছি, চলে যান। আরোহীকে আবারও নিজের সাথে জড়িয়ে ধরে বলে। এমন করো কেন? বউকে ছাড়া আমার ঠিকমতো ঘুম হয় না। আজ রাতটা এখানে থাকি তোমার কাছে। এইবার চটে যায় আরোহী, রাগী গলায় বলে। এই একদম বউ করবেন না, আর এত ভান নিচ্ছেন কেন? যান, রাইমার কাছে যান। অধীর কপাল কুঁচকে বলে। রাইমা এইসবের মধ্যে আসলো কি করে? আসলো কি করে মানে? আপনি নিজেই তো তাকে এনেছেন। দেখো আরু, রায় রায়ের জায়গায়, আর তুমি তোমার জায়গায়, দুজনের মধ্যে পার্থক্য আছে। আরোহী তাকায় অধীরের দিকে, রেগে গিয়ে বলে।
ওরে লুচ্চা বেটা, তুই তলেরটাও খাবি আবার গাছেরটাও খাবি? হোয়াট? ভান নেও আমার সাথে, এখনই আমার বাড়ি থেকে বের হবি, না হলে তোকে আজ খুন করে ফেলবো। আরোহী আশেপাশে খুঁজে একটা কুশন উঠিয়ে অধীরের ওপর ছুঁড়ে মারল। অধীর তা ধরে নিল। আরোহীর রাগী গলায় বলে, আমি আপনাকে আজ ছাড়বো না অধীর। অধীর সেই কুশনটা আরোহীর দিকে ছুঁড়ে বলে, তুমি আমাকে আঘাত করছো? আপনাকে শুধু আঘাত নয়, আপনাকে প্রাণে মেরে তবেই ছাড়বো। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই অধীর। আমি আমার পরিবারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। অধীর হাসলো। ওই দুই দিকে ঘাড় নাড়িয়ে একটা ডেভিল হাসি দিল সে। ছোট ছোট চোখ নিয়ে বলে, ও রিয়েলি জান? তাহলে তো অপেক্ষায় থাকলাম, দেখি অধীর রায় চৌধুরীকে মারার ক্ষমতা তোমার হয় কি না। আমি আমার শত্রুদের নিজেদের বাঁচানোর সুযোগ দিই, তোমাকে একটু বেশি করেই সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো যান, পরিশেষে জয় কিন্তু এই অধীর রায় চৌধুরীরই হবে। অধীর পা বাড়িয়ে চলে যায়। আরোহী বিছানায় বসতে যাবে, তখনই আবারও আরোহীর কাঁধে নিজের থুতনি রেখে অধীর নরম গলায় বলে, সব সময় চোখে যা দেখো কানে যা শুনো তা সত্যি হয় না জান। কখনো কখনো নিজের মনে কথাটাও শুনে দেখো। তোমার চোখের এই ধুলোবালি পরিষ্কার করো। আর তুমি এত কঠিন আর মায়াহীন কি করে হলে? কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী স্তব্ধ হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলো। আজকের রাতটা তার জন্য অন্যরকম ছিল, কিন্তু সে এতটা কঠিন হয়েছে তাই অনেক তার জন্য। আরোহী টলমল চোখে বলে, সময় আমাকে আজ অনেক কঠিন বানিয়ে দিয়েছে অধীর। শব্দ করে বিছানায় বসে পড়লো আরোহী। আসলে আজ অনেকদিন পর তার মনটা একটু শক্ত হয়েছে। সে এমনটাই চেয়েছিল হতে। অধীরের করা আঘাতের উত্তর দিতে তাকে আরো শক্ত হতে হবে। আরোহী চোখ বুজে নিল। তখনই মাথায় কিছু জিনিস তার আসলো। উঠে বসলো সে, মাথায় হাত। একটা জিনিস সে এতদিন লক্ষ্য করেছে। আরোহী বিড়বিড় করে বলল, রাইমা, যে কিনা আমার চাচুর স্ত্রী, যার কারণে এই শত্রু খেলা শুরু। আর রাইমা যে কিনা অধীরের ফুপি হয়। আর রাইমা আমার জন্মের পূর্বে এই বাড়ির বউ হয়ে এসেছেন। তাহলে ওই দিন যে রাইমাকে দেখলাম তার বয়স তো আমার থেকে কয়েক বছর বড় হবে। এত বছর ধরেও সে এত ইয়াং কি করে, আর নিজের ফুপির সাথে? আরোহী বেশ ভাবনায় পড়ে গেল। আরো কয়েকটি কথা তার মাথায় আসলো, বিশেষ করে অধীরের শেষ কথা। চোখে যা দেখবে কানে যা শুনবে তা সবসময় সত্যি হয় না, এই কথাটার মানেটা কি? আর রাইমা আসলে কি? আর উনি তো তখন প্রেগনেন্ট ছিলেন। এই রাইমাকে দেখা যায় এখনও তার বিয়েই হয়নি। তাহলে সেই বাচ্চাটা কোথায়? আর এই রাইমা কি অধীরের ফুপির রাইমার মেয়ে নাকি? অধীরের সাথে তার কি আসলে কোনো সম্পর্ক আছে? ওহ, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আমি কেন ওদের কথা ভাবছি? কি করে ভুলে যাব তারা আমার সাথে কি করেছে? সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়েছে আরোহী। উদ্দেশ্য তার রেজিকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা। আরোহী নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করেছে এইবারের মোকাবেলার জন্য। শরীরটা যদিও খারাপ, তারপরেও নিজের বাবার জন্য আর অধীরকে হারানোর জন্য সে এই অবস্থায়ও চলে এলো। কাল রাতে অধীরের কারণে তার একটু ঘুম হয়নি। এমনিতে কয়েকদিন যাবৎ ঠিকঠাক ঘুম হচ্ছে না তার। এর উপর কাল অধীর এসে তার মাথা ব্যথা আরো বাড়িয়ে দিয়ে গেল। আরোহীকে দুটানার মাঝে ফেলে নিচে চলে গেল। এইসব চিন্তা করতে করতে সিটে মাথা এলিয়ে দিয়েছিল সে। একটু একটু চোখ লেগে এসেছে তার। ঘুম ঘুম ভাব হতেই হঠাৎ জোরে গাড়ি ব্রেক কষলো। আরোহী অসাবধানতা বশত একটু ঝুঁকে পড়ল। একটুর জন্য মাথা বাড়ি খায়নি সে। হঠাৎ এমন কিছু হওয়ার কারণে কিছুই বুঝলো না সে। আরোহী কিছু বলার আগেই কেউ একজন এসে গাড়ির দরজা খুলে তার হাত ধরে টেনে বের করলো। ড্রাইভারও হন্তদন্ত হয়ে ছুটে এলো। আরোহী ছেলেটার হাত ছাড়িয়ে ধমকের সুরে বলে, এই কে আপনি? আমার হাত ধরার সাহস পেলেন কোথা থেকে? তখনই এক বিকট শব্দে গাড়িটা ফেটে গেল। পুরো গাড়িতে আগুন লেগে গিয়েছে। আরোহী দুপা পিছিয়ে গেল। চোখ বড় বড় হয়ে এলো তার। আরোহী মন খারাপ হয়ে যায়। সে জানে এইসব কে করেছে আর কেন করেছে। আরোহী ছেলেটাকে বলে, আমায় আরও একটা হেল্প করবেন প্লিজ? পুরা নারী জাতিরা এত ভান নিয়ে কেন চলিস? হঠাৎ এমন কথা শুনে চমকে তাকায় রাইমা। অধীরের এমন কথার ঠিকঠাক অর্থ সে বুঝলো না। না বুঝে সে প্রশ্ন করলো, হঠাৎ এমন কথা? অধীর গ্লাসে চুমুক দিয়ে পানি পান করলো। শান্ত গলায় বলে, এমনি। রাইমা তীক্ষ্ণ চোখে তাকায়, তারপর বলে, এমনি কোনো কথা বলার লোক তুমি নয়। আমি তোমাকে ভালো করেই চিনি। আমাদের একই। সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই কেউ একজন সেখানে এসে
অধীরের কলার চেপে দাঁড় করায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় অধীর আর রাইমা। পরক্ষণেই সবটা দেখে চটে উঠল রাইমা। রাগী গলায় দাঁড়িয়ে বলে, আরোহী, তোমার সাহস কি করে এরকম করার? আরোহী বাঘিনীর চোখে তাকিয়ে বলে, ওনার সাহস কি করে হয় আমার গাড়িতে বোম রাখার? অবাক অধীর, তার সাথে রাইমাও। আরোহীর মুখ থেকে এমন কিছু একটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। আরোহী ফির বলে, কি হলো অধীর? অবাক হচ্ছেন নিশ্চয়ই যে আমি এখনো ঠিকঠাক কি করে আছি। এই, আপনি তো নিজেকে ডেভিল দাবি করেন, তো কেন কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করছেন ভয় করে আমার মোকাবেলা করতে? আরোহী তাচ্ছিল্যের স্বরের কথা শুনে অধীর তীক্ষ্ণ নজর দিল তার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। চোয়াল কেমন শক্ত হয়ে এসেছে তার। আরোহী অধীরকে আবারও বলে, আজ আপনি নিজেকে কাপুরুষ প্রমাণ করেই দিলেন। ছেলেটাকে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়, সাথে আরোহী নিজেও। রাইমা কপাল কুঁচকে অধীরের দিকে তাকায়। এখানে তাকে আরোহী যা নয় তাই ইচ্ছে মতো শুনিয়ে যাচ্ছে, আর সেই ছেলেটা কথা জিজ্ঞেস করছে। রাইমা ঘাড় ঘুরিয়ে আর চোখে ছেলেটাকে দেখল, আবার একবার আরোহীকে দেখল। আরোহীও কপাল কুঁচকে অধীরকে দেখছে, আর অধীর সে টেরা চোখে ছেলেটাকে দেখছে। আরোহী অধীরকে ছেড়ে জিজ্ঞেস করে, কি বললেন আপনি? অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, কে এই ছেলেটা, আর এর সাথে তুমি কি করছো? আরোহী খানিকক্ষণ চেয়ে থেকে একবার ছেলেটার দিকে তাকায়, তারপর অধীরের কাছে গিয়ে একটু ঝুঁকে ফিসফিস করে বলে। আর ইউ জেলাস? অধীর টেরা চোখে তাকায়, আরোহী একটু হেসে তারপর সরে এলো, একটু জোর গলায় বলে, জেলাস ফিল যখন হচ্ছেই তখন ভালো করেই হোক, কারণ মিস্টার চৌধুরী এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। হোয়াট? রাইমা নিজেও বিস্মিত, সাথে সে ছেলেটাও। আরোহীর এমন কথায় অধীরের চোয়াল আরো দ্বিগুণ শক্ত হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই আরোহী বলে, এই যে মিস্টার চৌধুরী, আমাকে আর ধরে কিংবা মেরে ফেলতে পারবেন না, কারণ রেজি ডিলটা আমাদের সাথেই আজকেই করছে। এবার নিজের পতন নিজের চোখে দেখুন। গুড বাই। ছেলেটার হাত ধরে আরোহী অধীরকে দেখিয়ে দেখিয়ে বলে। চলো ডার্লিং। হাত ধরে বেরিয়ে গেল সেখান থেকে। অধীর কয়েক পলক তাকিয়ে থেকে মুখ নিচে করে বলে, ডার্লিং? রাইমা মুখ বুঝে সহ্য করে নিল নিজের হাসিটা। অধীরের মুখের রিয়াকশনটা দেখার মতন লাগছে তার কাছে, কিন্তু কিছু বললেই যার খবর করে ছাড়বে ছেলেটা। রাইমা একটু সিরিয়াস হয়ে অধীরকে বলে, রেজি পিডিতে ব্যাক করেছে। অধীর এখনো আরোহীর কথার মাঝেই ডুবে আছে। রাইমার কথা তার কানেই গেল না। রাইমা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চেঁচিয়ে বলে, অধীর, নিজের বউয়ের চিন্তা পরে কর, আগে রেজির কথা ভাব, নাহলে তোর বউও যাবে আর আমিও যাব। অধীর আর চোখে তাকিয়ে বলে, কি বললি তুই? বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আরোহী। আজ সে বেশ চোটে আছে। সকাল সকাল এমন কিছু একটা হবে কখনো ভাবেনি সে। অধীর তার শত্রু, এটা আজ সত্যি প্রমাণ করে দিল। অধীরের প্রতি আরো দ্বিগুণ ঘৃণা বেড়ে গেল তার। চোখ দিয়ে এখন কষ্টের নয় বরং রাগের কান্না বের হতে চাইছে। আজ একটুর জন্য আরোহী বেঁচে গিয়েছে, নাহলে কি হতো তা ভাবা যায়। শুকনো একটা ঢুক গিলল সে। তার তো নিজের জন্য ভয় হয় না, ভয় হয় তার পরিবারের জন্য। তার পরিবারের সবাই তার দিকে চেয়ে আছে, বিশেষ করে আশিক খান। আশিক খান এত বছরে যা করতে পারেননি তা আরোহী 1 মাসের মধ্যেই করে দেখিয়েছে। এই নিয়ে আশিক খানের কত গর্ব, তিনি তার প্রিন্সেসকে মাথায় করে রাখছে। আরোহী নিজেও জানে কয়েকদিন ধরে তার উপর অনবরত হামলা হচ্ছে। সবাই সেটা না বুঝলেও আরোহী বুঝে সেটা। এই তো কয়েকদিন আগের কথা, ওয়াশরুমের ফ্লোরে কে যেন ইচ্ছে করে সাবানের পাউডার ছড়িয়ে গিয়েছিল, যাতে আরোহী স্লিপ কেটে পড়ে যায়। ওই দিন ক্যান আরোহীর সাথে ঝগড়া করতে করতে তার ওয়াশরুম থেকে পানি নিয়ে তার উপর ঢেলে দিচ্ছে চেয়েছিল, কিন্তু বেচারা একটুর জন্য বেঁচে গিয়েছিল। এই সব ভেবে আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে। তার শত্রু বলতে অধীর আর কেউ না। অধীর এসব করছে বলে তার ধারণা, কিন্তু মন মানতে নারাজ। আরোহী মনে মনে বলে, মুখে মুখে যতই বলি ঘৃণা করি, কিন্তু আসলে কি আমি আপনাকে ঘৃণা করতে পেরেছি? হঠাৎ এমন কথা শুনে চমকে পাশ ফিরে তাকায় আরোহী। তার পাশে এসে দাঁড়িয়েছে ছেলেটা। বয়স আনুমানিক হবে হয়তো অধীরের সমবয়সী। বেশ সুদর্শন বটে ছেলেটা, দেখতে কিছুটা জ্ঞানের মতো। উজ্জ্বল ফর্সা তার গায়ের রং, ব্যাকব্রাশ করা চুল, মুখে একটু দাড়ি নেই। এই ধরনের ছেলেদের মনে হয় বলা হয় চার্মিনময়। সঠিকটা আরোহীর জানা নেই। তার কাছে সুদর্শন বলতে শুধু অধীর, অন্য যত সুন্দর ছেলে আসুক না কেন তার তুলনায় কিছুই নয়। তবে এই ছেলেটা কেন জানি তার টক্কর দেওয়া কাবের।
একটা কালো হুডি পরে আছে সে, মুখটা আপাতত নামিয়ে রাখা, হাতা ফোল্ড করে কোনোয়ের একটু আগ অবধি রেখেছে। বাম হাতে একটা বেল্টের ঘড়ি, দেখতে কোনো ভদ্র পরিবারের ছেলে বলেই মনে হলো। আরোহী ছেলেটাকে বলে, আপনার নামটা কি? আর সরি, ওখানে আপনাকে নিজের বয়ফ্রেন্ড বলে ফেলেছি আসলে। ছেলেটা এক হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলে, কোনো সমস্যা নেই মিস, আপনার মতো সুন্দরী মেয়ের নকল বয়ফ্রেন্ড হওয়াটাও তো ভাগ্যের ব্যাপার, তাই না? আরোহী একটু হাসলো, তারপর বলে, আপনার নামটা কি? আয়ান। ও আয়ান, কোথায় বাড়ি আপনার? আপাতত রাস্তায়। মানে? আসলে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর বাবা চায় তার ব্যবস্থায় হাল ধরি, কিন্তু আমি নিজে কিছু করতে চাই। ওহ বুঝলাম, নিজের জন্য কিছু করতে চান, আর এটা আপনার বাবার পছন্দ হয়নি, তাই বের হয়ে এসেছেন। হ্যাঁ। কাজ করবেন? কে কাজ দিবে আমায়? আমি দেবো। করবেন নাকি সেটা বলেন। আয়ানের মুখের হাসি দেখে আরোহী একটু হাসলো। আয়ান আবারও বলে, কি করে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আরে ধন্যবাদ তো আমার দেওয়ার কথা, তাও আপনাকে। আপনি না থাকলে তো আজ আমিও থাকতাম না। অনেক ধন্যবাদ আপনাকে। ছেলেটা আবারও হাসলো, হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আরোহী সেই মনোমুগ্ধকর হাসিটাকে দেখল, একদম নিষ্পাপ এই হাসি, যেই হাসির মাঝে ডুবে যেতে পারা যায়। আরোহী ভাবল, মানুষ কতটা নিষ্পাপ হলে তার হাসিটা এত সুন্দর হয়। আরোহী একটা হাসি দিল। পরক্ষণেই অধীরের মুখটা মনে পড়তেই ফিক করে হেসে দিল সে। বিড়বিড় করে পড়ে, মেয়েদের হাসি এত সুন্দর হতে নেই। কথাটা শুনেই আরোহী আয়ানের দিকে তাকায়, কপাল কুঁচকে বলে। কেন? আয়ান মুগ্ধ চোখে তাকিয়ে বলে, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। আরোহী ফিক করে আবারও হেসে দিল। অনেকদিন পর সেই হাসি দেখে অধীরের হৃদয় জুড়ে এলো। জানলা দিয়ে এই হাসি দেখে মন চাইলো ছুটে গিয়ে বউটাকে জড়িয়ে ধরতে, কিন্তু পর মুহূর্তেই যখন জানলো এই হাসির কারণটা অন্য একটা ছেলে, তখনই গা জ্বলে উঠল তার। রাগে রেডি করতে লাগলো সে। হাতে থাকা কফির কাপটা এতটাই শক্ত করে চেপে ধরলো যে কয়েক মুহূর্ত পরে অতিরিক্ত চাপের কারণে তা ভেঙে চুরমার হয়ে গেল। খানিকটা হাতও কেটে গিয়েছে অধীরের, তাতে একটুও পাত্তা দিল না সে, বরং মনোযোগ দিয়ে দেখলো আরোহী আর ছেলেটা কি করছে। চল শক্ত করে দাঁতে দাঁত চেপে ডাকলো, শুভ্র, আমার ওর সব ইনফরমেশন চাই রাইট নাও। ছেলেটা আর আরোহী চলে যাচ্ছে কোথাও। ছেলেটার বাইকের পেছনে আরোহী বসতেই দেয়ালে ঘুষি মারলো অধীর। শরীর পুরো চলে যাচ্ছে তার। রাগে গজগজ করতে করতে বলে, আমার জানের দিকে হাত বাড়িয়ে বড্ড ভুল করেছিস, এইবার বুঝবি ডেভিল কাকে বলে। রাইমা ভেতরে প্রবেশ করলো, অস্থির গলায় বলে, হাত থেকে রক্ত ঝরছে। অধীর পাত্তা দিল না। ঠান্ডা পানির বোতল তুলে সোজা সেই হাতে ঢেলে দিল সে। দাঁতে দাঁত পিষে সবটুকু যন্ত্রণা সহ্য করলো। রাইমার কষ্ট হলো বেশ। অধীরের কাঁধে হাত দিয়ে বলে, এতটা ভালোবাসো ওকে? তোর চেয়ে বেশি নয়। রাইমা হাত সরিয়ে ফেলল। অধীর সোফায় ধপ করে বসলো, হাত দিয়ে চুল টেনে ধরল সে। শান্ত গলায় বলে, তোর জায়গায় তুই আর তার জায়গায় সে, এই দুইজনের পার্থক্য সে কেন বুঝে না? রাইমা হালকা হেসে বলে, আমিও তো আগে বুঝতাম না, এখন বুঝি। ওকে বুঝিয়ে বলো, ও সবটা বুঝবে। না, বলা যাবে না। কেন? বলে দিলেই তো ওর যা। চুপ করে যায় অধীর। রাইমা সবটা বুঝল। এইভাবে অধীরকে আর দেখতে পারল না সে। বেরিয়ে যাবে তার আগেই তার মাথায় আসলো আরও একটা কথা। পা পিছিয়ে সে আবারও অধীরের সামনে দাঁড়ায়। অধীর এখনও নিচের দিকে তাকিয়ে আছে। রাইমা একটু ভাবুক গলায় বলে, আচ্ছা, আরোহীর গাড়িতে বমটা কে রেখেছে? অধীর এবার তাকায়। রাইমা আবারও বলে, আমাদের আর কোনো শত্রু নেই তো? অধীর চুপ থাকলো। মাথায় চলছে অনেক কিছু, তবে সে মুখে বলতে চাইছে না। সময়টা দুপুরের মাঝ সময়। সূর্যের তেজ কিছুটা কমেছে। ব্যস্ত নগরী নিচের কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। চারপাশে বেশ লোকজনের ভিড় ঠেলে এগিয়ে এলো অনুষ্কা আর নিঝুম। কপালের বিন্দু বিন্দু ঘামগুলোকে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল সে। অনুষ্কা মার্কেটের হলের দিকে এগিয়ে এলো। আজকাল বেশ ভিড় দেখা যাচ্ছে, কিন্তু এই ভিড় ঠেলে তাদের আসতে হলো। অনুষ্কা কোমরে হাত দিয়ে বলে, উফ, তুই আসলে কি কিনবি বলতো? নিঝুম হাত কসলাতে কসলাতে বলে, আসলে দোস্ত, আমি নিজেও জানি না কয়টা টপ নিব আর কিছু। অনুষ্কা হাত উঁচু করে বলে, থাক থাক, চুপ কর। এত কিছু কেনার পরও তুই বলছিস আরো কিছু কিনবি? সারা বছরের জিনিস আজকেই কিনবি? নিঝুম মাথা নত করে নেয়, মন খারাপ করে বলে,
আরও থাকতে আমি আর ও সব সময় এসে নিজে মন মতো জিনিস নিয়ে যেতাম। এখন তো আরও নেই, তাই তোকে নিয়ে এসেছি। আসলে দীপ একটু ব্যস্ত, না হলে তোকে বলতাম না। অনুষ্কা নিজেরও মন খারাপ হয়ে যায়, তবুও নিঝুমকে সান্ত্বনা দিয়ে বলে, আরও কি একাই তোর বান্ধবী? আমি কিছু না তোর?